আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধভাবে গঠিত হয়েছে এই দোষারোপ করার মাধ্যমে তামিম ইকবাল কোনোভাবে আমিনুলকে সঠিকভাবে কাজ করতে দেয়নি। এমনকি আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেই উল্লেখ করেছেন যে আমাকে বোর্ড সভাপতি করা হয়েছে, কিন্তু স্মুথলি আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তবে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে তামিম ইকবাল যে বোর্ডটা গঠন করেছে এবং আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে 11 সদস্যের অ্যাডহক বিশিষ্ট কমিটি যেটা গঠন করা হয়েছে, এটাকে অনেকেই বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলেও কিন্তু উল্লেখ করেছে। কেননা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এমনকি এলজিডি মন্ত্রণালয় থেকে শুরু করে সকলের আপনার সন্তানেরা, কেউ ভাইয়েরা, এছাড়া ববি হাজ্জাজের স্ত্রী, তাদেরকেই এই বোর্ডে রাখা হয়েছে। এমনকি সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের ভাই, তাকেও এই বোর্ডে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই কারণেই গুঞ্জন উঠেছিল এই বাবার দোয়া ক্রিকেট বোর্ড আসলে সফল হতে কি পারবে। তামিম ইকবাল তো তাকে অনেকেই বলে যে সে নাকি তেল মেরে আজকে এই পর্যায়ে এসেছে। এমনকি সাংবাদিক আবু সাদাত ভাই তিনিও কিন্তু কানাডা থেকে উল্লেখ করেছে যে তামিম ইকবাল শুধুমাত্র তেল মারাই ওস্তাদ এবং পটু হওয়ার কারণে তিনি আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে আজকে তিনি এই ক্রিকেট বোর্ডের একটা অস্থায়ী অ্যাডহক কমিটি হলেও 3 মাসের জন্য হলেও তিনি সভাপতি নির্বাচিত হতে পেরেছেন। তো সব মিলিয়ে সকল বিতর্ক শুরু হয়েছিল তখনই বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তৎকালীন সময়ে আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন, এই তো কিছুদিন পূর্বেই যখন বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে না, এটা নিয়ে চরম একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় বুলবুলের নীরব ভূমিকায় তাকে যথেষ্ট সমালোচনার মুখে ফেলে এবং শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগ তুলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, জাতীয় ক্রীড়া পরিষদ, তাকে এই বোর্ড থেকে সরিয়ে দেয় এবং বোর্ড ভেঙে দেওয়া হয়। 7 এপ্রিল 2026 বিসিবিতে শুরু হলো এক নতুন অধ্যায়। 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। আর দায়িত্ব নিয়েই তিনি বলেছিলেন, বিসিবির যে হারানো সম্মান, সেই হারানো সম্মান ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু কাজটা কি আসলে এতটা সহজ ছিল যতটা সহজে মুখে বলা যায়? বাস্তবতা কি এতটাই সহজ? আমরা যদি দেখি, চ্যালেঞ্জও ছিল তামিমের সামনে পাহাড় সমান। তবে এখন পর্যন্ত যে 9 দিন তামিম ইকবাল দায়িত্ব পালন করেছে, অর্থাৎ সব মিলিয়ে ইন টোটালি 14 দিন ধরে নিচ্ছে আমরা সে দায়িত্ব পালন করছে। এই 14 দিনে সে যে ম্যাজিক দেখিয়েছে, তাতে করে সকলে এই মুহূর্তে স্বীকার করেছে যে তামিম ইজ দ্য বেস্ট ক্রিকেট বোর্ড সভাপতি। অর্থাৎ তামিম এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের সবথেকে সফল এবং সাকসেসফুল প্রেসিডেন্ট। তামিম ইকবাল বোর্ড সভাপতি হয়ে তিনি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছেন এবং তার এই পরিবর্তনগুলো বাংলাদেশ ক্রিকেটে এক বিপ্লব নিয়ে আসছে। অনেকেই বলছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের যে সিরিজ, তাতে প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত হওয়া মানে তামিমের পরাজয়। অর্থাৎ তামিম বোর্ড সভাপতি হিসেবে এই প্রথম সিরিজের প্রথম ম্যাচেই পরাজিত হয়ে তামিমের জন্য একটা চরম গ্লানিকর একটা অধ্যায় শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক উপহার দেওয়ার মাধ্যমে নিউজিল্যান্ডকে একেবারে নাকানি সুবানি খাইয়ে বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিল, তারপর পরে সকলে কিন্তু তামিমের ভূয়সী প্রশংসা শুরু করছে। এমনকি এই মুহূর্তে তামিম ইকবাল এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের আলোকে ইতোমধ্যে সকলেই তামিমকে প্রশংসা করছে। 1 নম্বরে আমরা যদি দেখি তাহলে ক্যাপ্টেন্স কার্ড চালু করেছে তামিম, যা গত 54 বছরে কেউ কখনো করেনি, কল্পনাও করেনি। তামিম সেটাই করে দেখেছে মাত্র এই 14 দিনে। সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের আজীবন চিকিৎসা সুবিধা এবং স্টেডিয়ামে বিশেষ মর্যাদার জন্য চালু করেছেন এই ক্যাপ্টেন্স কার্ড। নারী ক্রিকেটারদের জন্য আলাদা এবং স্বতন্ত্র একটা বেতন কাঠামো চালু করেছে। ঘরোয়া ক্রিকেটার নারী ক্রিকেটারদের বেতন কাঠামো ঢেলে সাজানোর ঘোষণাও দিয়েছেন তিনি। এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়, তারপরেও এই চ্যালেঞ্জিং বিষয়েও তিনি হাত দিয়েছেন। বিদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ, দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই বিসিসিআই এর সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং সকলে এই মুহূর্তে ধারণা করছে যে হয়তো অচিরেই বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে। কেননা ভারতের সাথে বাংলাদেশের এই তিক্ত সম্পর্ক শুরু হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের কারণে। সবাই দায়ী করে যে এই বোর্ড এবং যাদের যে সমস্ত পরিচালক নিয়ে বোর্ডটা দায়িত্বে ছিল, তারা মূলত ভারতের থেকে দূরে ছিল। এমনকি বাংলাদেশের ক্রিকেটে চরমভাবে তারা ক্ষতি এনেছে। এছাড়া বাংলাদেশ কেন ভারতে যে বিশ্বকাপে অংশ নিল না, এই বিষয়টির কারণে মূলত চরমভাবে আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজে থেকে পরিচালক বৃন্দ যারা ছিল বোর্ডে সকলেই বিতর্কিত। আর এখন তামিম ইকবাল ক্ষমতায় এসে তিনি তার প্রথম দায়িত্ব হিসেবে তিনি ভারতের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকে ইমপ্রুভ করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বল বয় কালচারও শুরু করেছে।
আন্তর্জাতিক ম্যাচে আবার সেই পুরনো বল বয় ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তিনি। এই তামিম ইকবালরা মূলত যেভাবে উঠে এসেছিল সেটা আমরা যদি দেখি তাহলে তখন আমরা দেখতে পাই যে ওরা সকলেই কিন্তু বল বয় হিসেবেই মাঠে সবসময় দৌড়াদৌড়ি করতো। আবার সেই বল বয় কালচার ফিরিয়ে আনা হচ্ছে। ডিপিএলের ম্যাচ চলাকালীন সময়ে আইসিইউ সমৃদ্ধ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে, অর্থাৎ কোনোভাবে যদি কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালীন অসুস্থ হওয়া পড়ে তাহলে তাকে যেন তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা যায় বা তাকে ভালো হাসপাতালে শিফট করা যায়, এজন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। এছাড়া ডিপিএল চলাকালীন বিকেএসপিতে ক্রিকেটারদের থাকার ব্যবস্থাও করা হবে। ক্রিকেটাররা দেখা যায় যে ডিপিএল চলাকালীন কেউ সাভার থেকে আসে, আবার কেউ দেখা যায় সেই টঙ্গী থেকে আসে, উত্তরা থেকে আসে, কেউ দক্ষিণ ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখা যায় এক একজনকে আসতে হয়। তো এই কারণে অনেক সময় ক্রিকেটাররা চরম হয়রানির মধ্যে পড়ে, তারা ক্লান্তি হয়ে যায়। আর এই জন্য তারা যেন ক্লান্ত না হয় সেজন্য মূলত বিকেএসপিতে থাকার জন্য তাদের আলাদা ব্যবস্থা করা হবে। এমনকি স্টেডিয়ামে কিংবদন্তি ক্রিকেটারদের নামে আলাদা স্ট্যান্ড বরাদ্দের পরিকল্পনাও করা হচ্ছে। যেমন আমরা যদি দেখি তাহলে জহিরুদ্দিন স্টেডিয়াম, এছাড়া আমাদের মিরপুরে যে স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন যে স্ট্যান্ডগুলো আছে সেখানে যদি আমরা ক্রিকেটারদের নামে বরাদ্দ করি তাহলে যে সমস্ত কিংবদন্তি ক্রিকেটাররা যারা অবসরে গিয়েছে, রিটায়ার্ডে গিয়েছে, তারা কিন্তু বেশ মানে উৎসাহিত হবে এবং তাদের দেখা দেখি নতুনরা কিন্তু আরও বেশি উজ্জীবিত হবে। স্টেডিয়ামে দর্শকদের জন্য 100 টাকার কম মূল্যে খাবারের ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়া খরচ কমাতে বাংলাদেশ দলের জন্য নিজস্ব টিম বাস কেনার পরিকল্পনাও করেছে। অর্থাৎ সব মিলিয়ে তামিম ইকবাল যে পদক্ষেপগুলো নিয়েছে, সত্যি তামিম একটা বিপ্লব নিয়ে এসেছে। যারা এই মুহূর্তে সমালোচনা করছিল, এমনকি আমিও মনে করেছিলাম যে আসলে তামিম যতটা তিনি আগ্রহ নিয়ে এই ক্রিকেট বোর্ডে আসার জন্য আগে থেকেই আগ্রহী ছিল, আসলে সে কি সভাপতি হয়ে ততটা সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারবে? কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে তামিম ইকবাল যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো পূর্বের কোনো বোর্ড সভাপতি কখনো নেওয়ার কল্পনাও করেনি। তবে এবার ক্যাপ্টেন্স কার্ড থেকে শুরু করে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই তামিম ইকবালের পক্ষ থেকে, তিনি যদিও 3 মাসের জন্য দায়িত্বে রয়েছেন, এই অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হচ্ছে একটা নতুন ক্রিকেট বোর্ড গঠিত হবে এবং সেই নবনির্বাচিত ক্রিকেট বোর্ডের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবে এবং এমনভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই পথটা স্মুথ করে দেওয়া এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দেওয়া, এটাই মূলত অ্যাডহক কমিটির মূল দায়িত্ব। এখন দেখার বিষয় তামিম ইকবাল যে পদক্ষেপগুলো নিয়েছে, যে ঘোষণাগুলো দিয়েছে, আসলে বাস্তবে তিনি কতটা কার্যকর করতে পারেন। অনেকেই মুখে বলে কিন্তু কাজে প্রমাণ করতে পারে না। এখন তামিমও যেভাবে মুখে বিভিন্ন আশার বাণী শোনাছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, বাস্তবতা তখনই সকলে প্রশংসা করবে তামিমকে এবং তাকে সকলে স্মরণ করে রাখবে যদি তামিম সফল হতে পারে। আর যদি এই ক্রিকেট বোর্ডটা, এই অ্যাডহক কমিটি যে 11 সদস্য বিশিষ্ট, এটা যদি সত্যি সফল হতে না পারে, যদি ব্যর্থ হয়, তাহলে সকলেই এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড হিসেবে উল্লেখ করার মধ্যে সারা জীবনের জন্য কিন্তু তিরস্কৃতই করবে। আর তামিম ইকবাল যে তেল মারায় উস্তাদ, তেল মেরে যে সে বোর্ড সভাপতি হয়েছে এবং এখন পর্যন্ত সে বোর্ড সভাপতি হওয়ার জন্য এমন কোনো চেষ্টা নেই বা এমন কোনো কিছু বাদ নেই যে সেটা করেনি। সব কিছু মিলিয়ে তামিম আজকে সফল হলে সে জনগণের কাছে ভূয়সী প্রশংসা যেমন পাবে, ব্যর্থ হলে সে আবার তিরস্কৃতও হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তামিম ইকবাল যে পদক্ষেপগুলো নিয়েছে আসলে সে কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।